সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমার আলোচনা যে যেখান থেকে দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। মোদিজি কেন শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের ফাঁকেই সাইডলাইনে বৈঠক করলেন, কি কারণে করলেন? ডক্টর ইউনূস বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন নরেন্দ্র মোদীজির সঙ্গে একটি বৈঠক করার জন্য। চীনে যাওয়ার আগেও তিনি বারবার চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে, অর্থাৎ নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে একটি বৈঠক করতে, কিন্তু ভারত বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক করার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নাকি ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন, পিঠ দেখাবেন না, বুক দেখাবেন, এত সাহসী বীর ডক্টর ইউনূস, সেই অনুরোধ করে করে, আবেদন করে করে যে মোদিজির সঙ্গে একটি বৈঠক, একটু আলোচনার সুযোগ করে দিন, একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তো শেষমেশ মোদিজি ভদ্রতার খাতিরে শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে, যেখানে আর কি বিমস্টেক সম্মেলন চলছিল, সেই বিমস্টেক সম্মেলনের ফাঁকেই মোদিজি এবং ডক্টর ইউনূসের একটি সাইডলাইন বৈঠক হয়েছে। মানে বিমস্টেক সম্মেলন শেষ করার পর সেখানে যেটা হয়েছে, থাইল্যান্ডের ব্যাংককের সাইগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটি হয়েছে। দুপুর 12টার আশেপাশে এই বৈঠকটি হয়েছে এবং নরেন্দ্র মোদীজি একটি সেমিনার রুমে, তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করছিলেন পরপর সেমিনার রুমে, কিন্তু ডক্টর ইউনূস মোদীজির সঙ্গে বৈঠক করার জন্য সেই সেমিনার রুমের বাইরে প্রায় 25 থেকে 27 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করছেন। মানে নাছোড়বান্দা, কোনো কারণে যদি টাইম না দেন মোদীজি একের পর এক বৈঠক করছেন। বিমস্টেক যে সম্মেলনের শেষে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে অন্য যে আলোচনাগুলো অন্যদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন, কিন্তু তখন সেই সময় ডক্টর ইউনূস তিনি 25 থেকে 27 মিনিট অপেক্ষা করছেন মোদিজির সঙ্গে দেখা করার জন্য। বুঝতে পারছেন? মানে একটা রাষ্ট্রনায়কের সঙ্গে দেখা করার জন্য এই অবৈধ শাসক, অসাংবিধানিক শাসক ইউনূস, তিনি এতটা উদগ্রীব মোদিজির সঙ্গে দেখা করার জন্য, তিনি 25-27 মিনিট অপেক্ষা করছেন বাইরে দাঁড়িয়ে। আপনারা একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন, সেখানে মোদিজি এবং আরও অনেক ব্যক্তি আছেন সেই সেমিনার রুমে, সেখানে ইউনূস গিয়ে ঢুকছেন। অনেকে হয়তো ভাবছেন যে না, মোদিজি আগে থেকে অপেক্ষা করছেন। আরে ভাই, মোদিজি ওই ঘরে একের পর এক বৈঠক করছেন, উনি একের পর এক তারা চলে গিয়েছেন, এবার ডক্টর ইউনূস সেখানে ঢুকছেন এবং ঢোকার আগে তিনি 25 থেকে 27 মিনিট বাইরে অপেক্ষা করছেন মোদিজির সঙ্গে দেখা করার জন্য। সেই স্টুডেন্ট যেমন প্রিন্সিপাল রুমে ঢোকার আগে একের পর এক প্রিন্সিপাল একে ডাকছেন একবার, ওকে ডাকছেন একবার, বৈঠক করছেন আর বাইরে দাঁড়িয়ে থাকেন, ডক্টর ইউনূস এইভাবে দাঁড়িয়েছিলেন। আজকে যদি শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে মোদিজির বৈঠক হতো, এইরকম হতো? শেখ হাসিনা আসছেন শুনলে মোদিজি গিয়ে তাকে এগিয়ে নিয়ে আসতেন সম্মানের সঙ্গে, কিন্তু ডক্টর ইউনূসকে সেই ছাত্রদের মতন দেখা করতে চাইছে। মানে ভারত তো কোনোভাবেই রাজি ছিল না। এখন কেন তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে মোদিজি বৈঠক করলেন? কি কারণে বৈঠক করলেন? কারণ বৈঠকটা এই জন্যই করলেন যে আন্তর্জাতিক বিশ্বে শেষমেশ ডক্টর ইউনূস বলবেন, ঢাকঢোল পিটিয়ে বেড়াবেন যে আমরা বারবার অনুরোধ করছি, বারবার চিঠি দিচ্ছি, মোদিজি একটু দেখা দিন, সাক্ষাৎ দিন, একটু আলোচনা করি। উনি তো কোনো আলোচনাই করছেন না, কোনো সমস্যা তিনি বলছেনও না কি আলোচনা, কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আমাদেরকে তো কিছু বলেনি উনি। তো ভারত একটি ধৈর্যশীল, সহ্যশীল, আন্তর্জাতিক বিশ্বে তার একটা গুরুত্ব রয়েছে। এইখানে ভারতের কিন্তু প্রায়, মানে বিদেশ দপ্তর বলুন, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলুন, কারোরই কিন্তু এই বৈঠকে মত ছিল না। কিন্তু শেষমেশ একটা দিক থেকে মোদিজির মনে হয়েছে বা কেউ পরামর্শ দিয়েছে যে একটা এত করে দেখা করতে চাইছে, আপনি দেখা করুন, দেখা করা যেতে পারে।
কি বলছে শুনুন, আর আপনার যেটা বক্তব্য আপনি বলে দিন। মোদিজি কি বলেছেন? যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক দেশ হোক, আমরা সেটা চাই। অর্থাৎ সবার অন্তর্ভুক্তিমূলক। আপনি বাংলাদেশে একে থাকতে দেবেন না, ওকে থাকতে দেবেন না, এর উপর অত্যাচার করবেন, ওর উপর অত্যাচার করবেন, সেটা হয় না। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক একটা দেশ আমরা দেখতে চাই। তার মানে কি, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হোক, সেই সরকারকে আমরা দেখতে চাই। ডক্টর ইউনূস আপনার সঙ্গে মোদিজি বৈঠক করতে চায় না। আপনি একটা অবৈধ অসাংবিধানিক সরকার প্রধান, তাই তো আপনার সঙ্গে বৈঠক করতে চাইনি মোদিজি। কিন্তু কেন চাইলেন? শুধুমাত্র আন্তর্জাতিক বিশ্বাসে আপনি ঢাকঢোল পিটিয়ে বেড়াবেন যে বারবার অনুরোধ করছি, আমরা এত অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, উনি রাজি হচ্ছেন না। সেটা আন্তর্জাতিক বিশ্বে যেন একটা অন্যরকম প্রচার না করতে পারেন। সেই সঙ্গে বাংলাদেশে যে আপনার সিংহাসনে বসার পরে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের যে নিরাপত্তা আপনি সুনিশ্চিত করতে পারছেন না, সেটাও ভারত আপনাকে জানিয়েছে। এবং ডক্টর ইউনূসের প্রেস সচিব আবার বলছেন যে ওনারা নাকি শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারটি তুলে ধরেছেন, কিন্তু ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি। তো একটা অবৈধ, যেখানে কোনো আইন নেই, শৃঙ্খলা নেই, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনাদের হাতে তুলে দেবে, বললেই তুলে দেবে। বাংলাদেশের ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন খুব ভালো আলোচনা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, তারপরে আরও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, বাংলাদেশের যে গঙ্গা চুক্তি নবায়ন, তারপরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে কথা হয়েছে। এইসব কথা বাংলাদেশের তরফ থেকে ডক্টর ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম এই কথা বলছেন। কিন্তু নরেন্দ্র মোদী যে স্টেট কার্ড বলে দিয়েছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখতে চাই, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেখতে চাই, আর সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত দেখতে চাই। আর শেখ হাসিনার বিষয়ে ভারত কি প্রতিক্রিয়া দেবে? একটা অগণতান্ত্রিক, অবৈধ, অসাংবিধানিক, জঙ্গি সন্ত্রাসীদের মদত নিয়ে আপনি ক্ষমতা দখল করে আছেন, তাকে কি জবাব দেবে ভারত? কিছু ওসব গুরুত্বই দেয়নি, দেবেও না ভারত। এখন তাহলে মোদিজির বৈঠকে বসার কৌশল এইটাই, যে বারবার বলছে বিশ্বের কাছে, নাহলে বলবে আমরা বলছি, অনুরোধ করছি, বসতে চাইছে না। ভারত তার বক্তব্য বলে দিয়েছে, পরবর্তীকালে ভারত বলতে পারবে যে আমরা তো বলেছি আপনাকে, আপনি বৈঠকে বসেছিলেন, যে আপনি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, সংখ্যালঘুদের নিরাপত্তা আপনি সুনিশ্চিত করতে পারছেন না, সেটা আপনাকে তো আমি বলে দিয়েছি। পরবর্তীকালে আর এই ইউনূস কিন্তু কৌশলটা করতে পারবেন না, ওনার চালাকি বন্ধ হবে এবার। কিন্তু ভারতের দিক থেকে আবার বলছি, পররাষ্ট্র দপ্তর বলুন, জাতীয় নিরাপত্তা অজিত দোভাল বলুন, কেউ চাইছিল না যে মোদিজি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসুক। বলতে গেলে একটা অবজ্ঞার মতো করেই বসা হয়েছে। কিন্তু আমি এখানে আরেকটা অ্যাড করব, যে মোদিজি তো সৌজন্যের খাতিরে বসলেন শেষমেশ, যে ভারতের মতো একটি দেশ বারবার একটা মানুষ অনুরোধ করছে, শেষমেশ ঠিক আছে বসায় যাক। কিন্তু বাংলাদেশে যারা রাত দিন স্লোগান দেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা ডক্টর ইউনূসকে বোঝান যে কেন তিনি দিল্লির হাতে পায়ে ধরছেন। বিএনপির নেতা রুহুল কবির রিজভী এত ভারত বিরোধী কথা বলেন, শাড়ি ফেলে দেন, চাদর ফেলে দেন, ডক্টর ইউনূসকে বোঝান যে কেন রাত দিন মোদিজির সঙ্গে বৈঠক করার জন্য উঠে পড়ে বসে আছেন। ওই যে সমন্বয়করা রাত দিন ভারত বিরোধী স্লোগান দেন, যারা এই যে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান, পুলিশকে বলেছেন মোদিজির সন্তানেরা দূর হটো, মোদির সন্তানেরা দূর হটো, সেই স্লোগান দেওয়ার কথা সময় মনে ছিল না যে ভারত কতটা প্রয়োজন বাংলাদেশের জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসাবে? ভারত কি, ভারতের ক্ষমতা কি, ভারতের শক্তি কি, তখন ধারণা ছিল না? আমরা ভারতীয়রা বাংলাদেশের একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার আসবে, নির্বাচিত সরকার, এখন যেমন প্রধানমন্ত্রী এখনও সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবার এরপরে নির্বাচন হলে যিনি নির্বাচিত সরকার হবেন তার সঙ্গে ভারত অবশ্যই সুসম্পর্ক রাখবে। এবং 1971-এর চেতনায় যারা বিশ্বাসী, 1971-এর স্বাধীনতায় যারা বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা ভারতীয়রা সবসময় তাদের পাশে আছি। আমরা এই সন্ত্রাসী কার্যকলাপ করবে, জঙ্গি কার্যকলাপ করবে
একটা উগ্র মৌলবাদী বাংলাদেশ করতে চায় যারা, তাদের পাশে ভারত কখনোই থাকবে না। তো যাই হোক, মোদিজি এক সৌজন্যের খাতিরে তিনি বসেছেন শেষমেশ। অনেক ভারতীয়রাও চাইনি মোদিজি বসুন, তারপরেও বসেছেন। আমরাও চাইনি যে একটা অবৈধ অসাংবিধানিক সরকার প্রধানের সঙ্গে এই ডক্টর ইউনূসের সঙ্গে বসুক, কিন্তু বসেছেন মোদিজি, সৌজন্য দেখিয়েছেন এবং ভারতের তার বক্তব্য অন্তত ক্লিয়ার করেছেন যাতে বিশ্বের দরবারে তিনি ঢাকঢোল না ফাটাতে পারেন। এবং ভারতের দিক থেকে এটাও ক্লিয়ার করে বলা হয়েছে যে 7 সিস্টার নিয়ে আপনার যে বক্তব্য সেটাকেও কিন্তু কড়া বার্তা ভারত দিয়ে দিয়েছে। আপনি 7 সিস্টার নিয়ে মন্তব্য করবেন আকার ইঙ্গিতে চীনে গিয়ে, যে 7 সিস্টারকে অস্থির করার একটা মানে সুকৌশলী বক্তব্য রাখবেন, আর ভারত চুপ থাকবে? তো ভারতের যেগুলো বলার, যতটুকু না বললেই না সেটুকু বলে দিয়েছে ভারত। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। সময় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।